মদনপুর যাত্রীকের প্রযোজনা বিশ্ব জনরঙ্গ মহোৎসবে পঞ্চম বেদ অর্থাৎ নাট্যবেদের ইতিবৃত্তান্ত। রচনা মালয় ঘোষ, অভিনয় সুব্রত ভট্টাচার্য, মৌমিতা ঘোষ, শ্রাবণী ঘোষ। শুরু হচ্ছে মদনপুর যাত্রী নাট্য সংস্থার নিবেদন পঞ্চম বেদ বা নাট্যবেদের ইতিবৃত্তান্ত। আমাদের পূর্ব পর্ব শেষ হলো, এখন তা নিয়ে আমরা অনুশীলন করব। এটা একটা পরীক্ষার মতো। আমরা যেন কোন রকম কোনো ভুল ত্রুটি এর মধ্যে না করি, সঠিকভাবে তার নির্ণয় করতে হবে। বৎসগণ, প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর। তোমাদের এখানে আগমনের হেতু বর্ণনা করো। আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকেই আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সকল প্রশ্নের উত্তর জানতেই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। বাহ, সাধু সাধু সাধু। তা কি প্রশ্ন তোমরা করতে চাও বলো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে, আর এর উদ্দেশ্যই বা কি? বেশ বেশ, সুন্দর প্রশ্ন। নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে এবং তার উদ্দেশ্যই বা কি? ত্রেতা যুগের পর থেকে মানুষ অত্যন্ত লোভী হতে থাকে। মানুষের মধ্যে হিংসা, মারামারি, পাপ উদয় হয়। আর এই অনাচার থেকে মনুষ্য জগৎকে রক্ষা করবার জন্য ভগবান ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে কিভাবে মানুষকে শ্রবণেন্দ্রিয় এবং দর্শনেন্দ্রিয়ের মধ্যে দিয়ে একটা নতুন পথ আলোচনা বার করতে পারে, যার মধ্যে সে ধর্মের পথে চলতে পারে, কাম মোক্ষর পথে চলতে পারে, ধর্মের পথে চলতে পারে। আর ইন্দ্র সেই অনুরোধ জানানোর জন্য, সেই অনুরোধ রক্ষা করবার জন্য ব্রহ্মা এই নাট্যবেদ বা পঞ্চম বেদ তৈরি করেন, যার প্রয়োগী নাম হলো নাট্যশাস্ত্র। আচ্ছা গুরুদেব, এই তো নাট্যশাস্ত্র তো বেদেরই অন্তর্ভুক্ত। কিভাবে এই বেদ থেকে নাট্যশাস্ত্রের উদ্ভব হলো, একটু যদি সবিস্তারে বলুন। বেদ বেদ থেকে মানুষ নানান কিছু জানতে পেরেছে, নানান শিক্ষা গ্রহণ করতে পেরেছে, একথা সত্য। কিন্তু আরো সহজ সরল ভাবে মানুষের মাঝে জ্ঞানের বিস্তার, শিক্ষার বিস্তার ঘটানোর জন্যই ব্রহ্মা চারটি বেদের নির্যাস নিয়ে তৈরি করেছিলেন এই পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র। আচ্ছা, এই নাট্যশাস্ত্র কি শুধুমাত্র দেবতাদের জন্য? না, তা নয়। একথা আমাদের রাক্ষস বর্গের মধ্যেও, রাক্ষস কুলের মধ্যেও এই প্রশ্ন জেগেছিল। তারা দেবাদিদেব ব্রহ্মার কাছে গিয়েছিলেন, ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, নাট্যশাস্ত্র কি শুধু দেবতারাই অনুসরণ করবেন? তিনি বলেছিলেন না, দেবতা, দানব, রাক্ষস এবং মানুষ সকলের জন্যই নাট্যচর্চা। এই নাট্যচর্চার মধ্য দিয়ে সমাজ গঠিত হয়, সমাজ সংশোধিত হয়। তাই নাট্যচর্চার উপর জোর দিতে হবে, সেই জন্যই তিনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। আশ্চর্য, সব লৌকিক, অলৌকিক, ধর্ম, শিল্প সবই নাট্যশাস্ত্রের মধ্যে। সবই নাট্যশাস্ত্রের মধ্যে আছে। চারটি বেদের নির্যাস নিয়েই তৈরি হয়েছিল নাট্যশাস্ত্র। সাম বেদ থেকে এসেছিল সঙ্গীত, যজুর্বেদ থেকে এসেছিল অভিনয়, আর অথর্ব বেদ থেকে এসেছিল রস। এই চারটি বেদের সমন্বয় ঘটিয়ে তৈরি হয়েছে পঞ্চম বেদ অর্থাৎ নাট্যবেদ। আর কি প্রশ্ন আছে বলো। তাহলে তো এই যে সমস্ত কলার সংগ্রাম ঘটেছে নাট্যশাস্ত্রে।
নাটক একটি অদ্ভুত শিল্প, ঠিক আমাদের শ্বাস প্রশ্বাসের মতোই তো এটা জরুরি। কিন্তু আমাদের সমাজে এর কেন কোনো গুরুত্ব নেই? মানুষের কাছে এটা কেন এত অপ্রত্যাশিত এবং অবিবেচিত? এই প্রশ্ন। দেখো, আমরা সকলেই হলাম শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্প নিয়ে আমরা চর্চা করতে পারি, গবেষণা করতে পারি, আলোচনা করতে পারি, মানুষকে আমাদের শিল্পে উৎসাহিত করতে পারি, কিন্তু নীতি নির্ধারণ করতে আমরা পারি না। সমাজের এটা হলো একটা আয়না। নাটককে বলা হয় সমাজের দর্পণ। সমাজে যা কিছু ঘটে প্রতিদিন সেটাই প্রতিফলিত হয় নাটকের মধ্য দিয়ে, আর নাটকের বর্ণনার মধ্য দিয়ে মানুষকে শিক্ষিত করে তোলা যায়। যথার্থ, যথার্থ। আপনার এই বলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি আসলে নাটকটা কি। আর নাটক আমাদের যে সমাজে নেই সে তো পশুর সমাজ, সে সমাজের কোনো মূল্যও নেই আমাদের কাছে। সাধু সাধু, তোমরা নাটকের যথার্থতা অনুভব করতে পেরেছো। এসো, আজ আমাদের বন্ধুরা তোমাদের জন্য অপেক্ষা করে আছে। এই নাটকের অনুষ্ঠান তোমরা উপভোগ করো, নাটক উপলব্ধি করো। এসো, তোমরা একসঙ্গে গাও সেই আমরা কি এরকম করে চোখ বন্ধ করে বলবো। আয় রে আয়, সময় বয়ে যায়, ভালোবেসে আয় তোরা, আনন্দ নিয়ে আয়। এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়, মোদের দেশ ডাকে সাহসী হয়ে আয়। আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। আয় রে আয়, সময় বয়ে যায়, ভালোবেসে আয় রে তোরা, আনন্দ নিয়ে আয়। এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়, আশা পূরণ করব মোরা মোদের প্রচেষ্টা। সাধু সাধু সাধু।